প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, গত 6 মার্চ থেকে 12 মার্চ পালিত হচ্ছে বিশ্ব গ্লুকোমা সচেতনতা সপ্তাহ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর মোহাম্মদ সায়েদুল হক 1963 সালের 1 জানুয়ারি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমএস ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, 6 মার্চ থেকে 12 মার্চ বিশ্ব গ্লুকোমা সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। আমি শুরুতেই জানতে চাইব যে এই যে সপ্তাহটা পালিত হচ্ছে এটার উদ্দেশ্যটা কি আসলে? এটার উদ্দেশ্যটা হলো আসলে ওখানে বলাই আছে গ্লুকোমা সচেতনতা সপ্তাহ, মানে গ্লুকোমার উপরে সাধারণভাবে একটা সচেতনতা সৃষ্টি করা। এটা একটা বৈশ্বিক একটা অবস্থা, সারা পৃথিবীতে এই প্রোগ্রামটা চলছে। এটার উদ্দেশ্যটা হলো যে যেহেতু আমরা জানি যে গ্লুকোমা একটা ব্লাইন্ডিং ডিজিজ বা এমন একটা চোখের রোগ যেটা অন্ধত্ব হলো শেষ পরিণতি, এবং এটা সবচেয়ে কঠিন একটা বাস্তবতা হলো যে এটা রোগী বুঝতে পারে না যে তার গ্লুকোমা। বাইরে থেকে চিকিৎসক, চক্ষু চিকিৎসক, সে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটা পরীক্ষা করে দেখা না হচ্ছে যে তার গ্লুকোমা আছে কি নাই। কাজেই এটা যদি একটা সচেতনতা থাকে যে কাদের গ্লুকোমা হতে পারে অথবা কোন বয়সে হতে পারে, সেরকম একটা অবস্থানে যদি যায় এবং সে যদি তার পরীক্ষাটা নিজের থেকে করায়, তাহলে একজন চক্ষু চিকিৎসক বলে দিতে পারবে যে তার গ্লুকোমা আছে অথবা নেই। কাজেই এই সচেতনতাটা সৃষ্টি করাটা হলো একটা খুব জরুরি বিষয়, যেটা এই অন্ধত্বকে নিবারণ করার জন্য খুব একটা সঠিক পদক্ষেপ। স্যার, এই যে গ্লুকোমা সপ্তাহ যেটা, এটা কি স্যার বিশ্বব্যাপী পালিত হচ্ছে নাকি শুধু এটা আমাদের এখানেই শুরু হয়েছে? না, এটা একটা বিশ্বব্যাপী একটা প্রোগ্রাম। এটা পৃথিবীর সমস্ত দেশেই পালিত হচ্ছে, কিন্তু এটা কোনো একটা বিশেষ এনজিও বা এরকম না। এটা একটা ওপেন প্রোগ্রাম। এটা আমরা যেখানে বিভিন্ন দেশ থেকে যারা চক্ষু বিশেষজ্ঞ তাদের একটা ফোরাম থাকে, যেরকম আমাদের আছে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি, আর একটা ফোরাম আছে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। এইভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে ওই যে এই প্রোগ্রামটাকে ধারণ করে এবং তাদের নিজেদের মতো করে এই সচেতনা সৃষ্টির জন্য তার যে সামাজিক প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে বিবেচনায় নিয়ে তারা এই প্রোগ্রামটা করতে থাকে, সো দ্যাট যে তারা যেন একটা সচেতনতার একটা বেসলাইন যেন তৈরি করতে পারে দেশে। আচ্ছা স্যার, বিশ্বব্যাপী তাহলে পালনের সপ্তাহটা একই থাকছে 6 থেকে 12 মার্চ? সপ্তাহটা একই থাকবে। স্যার, আমাদের দেশে গ্লুকোমা সচেতনতা সপ্তাহ পালনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমাদের দেশে আসলে এই প্রোগ্রামটা খুব বেশি পুরনো নয়, প্রায় 7 বছর যাবৎ চলছে এই প্রোগ্রামটা। আমরাও কয়েক বছর যাবৎ এটার সাথে সম্পৃক্ত, এবং এটা হলো যে আমরা চক্ষু চিকিৎসক যারা আছি বিশেষ করে তারাই প্রধানত ওই অ্যাওয়ারনেস বিল্ড আপ বা সচেতনতা সৃষ্টি করার যে প্রয়াসটা, এটা উদ্যোগটা নেয়। তবে উদ্যোগটা কিন্তু শুধু একতরফা না। যেরকম আজকে আমরা এখানে একটা আলোচনা করতেছি, এটা কিন্তু একটা অ্যাওয়ারনেসের বিষয়। আমি একটা আর্টিকেল লিখলাম বা একটা প্রবন্ধ লিখলাম কোনো একটা পত্রিকায়, বা অন্য একজনে অন্য একটা পত্রিকায় লিখলো, এটা কেউ পাঠ করলো, এটা আরেকটা মাধ্যম হতে পারে। এখন ফেসবুক আছে, ফেসবুকেও একটা প্রোগ্রাম যাচ্ছে, একটা কেউ হয়তো পোস্ট দিল, সেটা একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হতে। আমাদের মনে রাখতে হবে যে সার্বিকভাবে যে শেষ গন্তব্যস্থল হলো এই সপ্তাহের যে কতজন লোক সে গ্লুকোমা সম্বন্ধে জানলো। দুইটা জিনিস জানতে হবে, যে তার গ্লুকোমা আছে কি নাই, এটা তার পরীক্ষা নির্ণয় করে দেখার সুযোগ আছে এবং দেখার দরকার। আরেকটা হলো যে গ্লুকোমা যে অন্ধ করে দেয়, এই জিনিসটা, এই জ্ঞানটা তার থাকতে হবে। এই দুইটা জিনিস আমরা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই প্রোগ্রামটা আমরা সার্থকতা খুঁজে পাবো। যে আসতে পারে, গ্লুকোমা হলে অন্ধত্ব আসতে পারে, এই খবরটাই আমাদের আসলে জানানোর উদ্দেশ্য। স্যার, এরপর আমি একটু জানতে চাইবো গ্লুকোমা সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলতেন। গ্লুকোমাটা আসলে হলো যে আমরা চোখের রক্তচাপ যেরকম আছে, ব্লাড প্রেশার যেটা আমরা সবাই পরিচিত, চোখের কিন্তু একটা চাপ আছে, ইন্ট্রাঅকুলার প্রেশার বলে। যে কোনো একটা কনফাইন্ড ক্যাভিটির মধ্যে যদি তরল থাকে, তাহলে এই তরল একটা প্রেশার ক্রিয়েট করে, সেটা হলো চাপ। চোখের যে তরল যেটা আছে অ্যাকুয়াস থাকে ভিতরে, সেটা যে চাপটা দেয় এটাকে আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেশার বা আইওপি। এটার একটা বেসলাইন হলো 21 মিলিমিটার অফ মার্কারি। তো এর বেশি যদি হয় তাহলে দেখা যায় যে আমরা তো আসলে দেখি
চোখের যে অপটিক নার্ভ ব্রেনের সাথে কানেক্ট করে, এবং আমরা যখন এই যে লাইট চোখের ভিতরে গেল, সে অপটিক নার্ভের মাধ্যমে সে মেসেজটা গেল ব্রেনে। ব্রেন তখন এটা ইন্টারপ্রিটেশন করে দেয় যে আমার সামনে সাদিয়া বসা, জি স্যার, তাই না? এরকম। এখন যদি ওই নার্ভটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সিগন্যালটা আর যাবে না। এই নার্ভটাকে ধ্বংস করে দেয় এই যখন চাপ বেশি থাকে, এবং এটাই গ্লোকোমা, যে চোখের চাপ বেশি হবে এবং অপটিক নার্ভ নষ্ট হয়ে যাবে এবং দেখার ব্যাপারটা ব্যাহত হবে। এটাই সাধারণভাবে আমরা বলতে পারি যে এটাই হলো গ্লোকোমা। আচ্ছা স্যার, তাহলে গ্লুকোমার কাদের হতে পারে এই বিষয়ে কি কোনো? গ্লোকোমা আসলে এটা প্রধানত আমরা দেখি যে 40 বছরকে আমরা একটা বেজলাইন ধরি, যে 40-এর উপরে হলেই এই গ্লোকোমাটা শুরু হচ্ছে। আচ্ছা, এবং যত বয়স বাড়তে থাকে তত এটা প্রিভিলেন্স আচ্ছা বাড়তে থাকে। বয়সসীমাটা শুরু হচ্ছে 40 থেকে। এখন যদি 40 বছরে যদি আমরা দেখি, একটা সার্ভে করে যদি দেখি যেটা প্রিভিলেন্স আছে 1% বা 0.9%, আপনি এই রোগটাই যখন 75 ইয়ার্স পপুলেশনের মধ্যে আপনি দেখবেন, তখন দেখবেন যে এটা 4 গুণ বা 5 গুণ আপনি পাচ্ছেন গ্লোকোমা। তার মানে যত বয়সে বাড়তে থাকবে তত গ্লোকোমাটা আসতে থাকবে, এবং এটা সার্বিকভাবে সারা পৃথিবীতে একই। তবে একটা জিনিস আছে যে যাদের কালো, যারা ব্ল্যাক, যারা তাদের মধ্যে এই ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, আমরা গ্লোকোমা যখন বলি তখন এটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, যেটা সিমটম দেয় না, কোনো উপসর্গ দেয় না, ওইটার ব্যাপারে আমরা কথা বলি। অন্য ধরনের গ্লোকোমা আছে, সেটা সাইলেন্ট কিলার না, যে জন্য আমরা যখন আলোচনা করি তখন লক্ষণ আসবে যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। তো এটা ওই ফ্যামিলি যে প্রভাবটা, এটা খুব মারাত্মক। আচ্ছা, যদি বাবা মার থাকে তাহলে তার সন্তান সন্ততি বা তার নিচের দিকে এই ডিজিজটা যাবে জিনগতভাবে, তাহলে একটা প্রভাব থেকে যাচ্ছে। এটা হলো মূল প্রভাব। তারপরে ওইগুলো আছে, রেসিয়াল ফ্যাক্টর আছে, তারপরে যাদের রিফ্লেকটিভ এরর থাকে বা মায়োপিয়া থাকে তাদের একটু ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বেশি হতে পারে। এর সময় তো আদার ফ্যাক্টরগুলো, ডায়াবেটিস যাদের তাদের হয়, হাইপারটেনশন যাদের তাদের হয়। আর একটা জিনিস হলো চোখের প্রেশার, এটা শুরুতেই স্বাভাবিক কিন্তু বেশি। একজনের 14 হইতে পারে, আরেকজনের 20, দুইটাই স্বাভাবিক। কিন্তু যার শুরুতে 20, তার কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তার এই গ্লোকোমার সম্ভাবনা বেড়ে যাবে বেশি। স্যার, এক্ষেত্রে তো তাহলে চোখের যে স্ক্রিনিং, মানে ইন্ট্রাঅকুলার প্রেসার বা চোখের যে পরীক্ষাগুলো আছে, এগুলো তো তাহলে নিয়মিত করতে হবে। যদি নিয়মিত করতে হবে, একটা আমরা তো আগে বলেছি যে উপসর্গ দিচ্ছে না, আচ্ছা, কাজে রোগী বুঝবে না। হ্যাঁ, কাজে 40-এ যেটা আমরা বলতেছি 40 বছর বয়স থেকেই শুরু হচ্ছে, 0.9% যদি হয় তাহলে একটা বিশাল গ্রুপ আছে। তাহলে এটাকে কিভাবে আমরা শনাক্ত করব? স্ক্রিনিং এর মাধ্যমে আমরা একটা অর্গানাইজ প্রোগ্রামে করতে পারি, যেগুলো আই ক্যাম্প হয় বা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক আছে। সেখানে আমরা বুঝতে পারি 3টা কাজ করতে হয়। একটা হলো চোখের প্রেসারটা কত, আর একটা হলো যে ওই যে অপটিক নার্ভ বললাম যেটা, এটার শেষ কিন্তু চোখের ভিতরে, শেষ ভিতরে, ওখানে আমরা দেখলে বুঝতে পারি, এটা অপটিক কাপ বলে, এটা আমরা দেখলে বুঝতে পারি। আর একটা হলো এই নার্ভের ফাংশন দেখার জন্য একটা টেস্ট আছে, ফিল্ড অ্যানালাইসিস। আচ্ছা, এই 3টা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো। তো এখন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেগুলো আছে, এখানে যখন রোগী আসে তখন অন্য সমস্যা নিয়ে আসলেও তার এই জিনিসটা দেখে দিতে হবে। এটা হলো অপথলমোলজিস্টদের দায়িত্ব। আচ্ছা, তাহলে একটা বড় অংশ এখানে স্ক্রিনিং হয়ে যাবে। আর একটা হলো আমরা ফর্মাল প্রোগ্রামের মাধ্যমে যাব। ঠিক আছে স্যার, তাহলে গ্লুকোমা আমরা প্রিভেন্ট করতে গেলে, প্রতিরোধ করতে গেলে, তাহলে নিয়মিত স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম গ্লুকোমা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো কয়েকটা মুভমেন্ট স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে আপনার ফোকাস করবো হচ্ছে আপনার আমরা গ্লুটস মাসলকে, যেটা আমরা বলি হচ্ছে হিপসের যে মাসলটা। এখন এটা করার জন্য, মানে ফোকাস করার জন্য যে জিনিসটা লাগবে আপনার লাগবে হচ্ছে প্রপার কনসেন্ট্রেশন। কারণ যদি প্রপার কনসেন্ট্রেশন না থাকে তাহলে আপনার মেইন প্রেশারটা চলে যাবে আপনার লেগসে অথবা চলে যাবে আপনার অ্যাবসে। আমরা চাচ্ছি না যে লেগস অথবা অ্যাবসটাকেই করাতে, কাজ করতে, আমরা চাচ্ছি যে গ্লুটস মাসলটাকে কাজ করাতে। আর যেহেতু গ্লুটসের মাসলটার সমস্যা হচ্ছে এই, আপনি এটা যখন মুভমেন্ট করবেন কারণ লেগস এবং অ্যাবসটা ইনভলভ হয়ে যায়, এই জন্য ট্রাই করবো কনসেন্ট্রেটলিভাবে যতটুকু মানে মিনিমাইজ করে পুরো ম্যাক্সিমাইজটা করবো আমরা গ্লুটসটাকে। এখন দেখবেন যে কীভাবে গ্লুটসের ফার্স্ট এক্সারসাইজটা আমরা করবো। এখন দেখেন যে গ্লুটসের মেশিনে এখানে আসবেন, প্রথমে যে জিনিসটা করবেন আপনার থায়ের উপরে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনোই নীর নিচে অথবা নীর উপরে রাখবেন না, জিনিসটা নীর থেকে একটু উপরে রাখবেন, যাতে যিনি এই মেশিনটা একটু রোল করে যাতে আপনার এখানে চলে আসতে পারে, এই জিনিসটা রাখবেন। যদি আপনি নিচে রাখেন তাহলে আপনার নি জয়েন্টে একটা প্রেশার পড়বে এবং একটা ইনজুরি হবে। আমরা বারবার বলছি যে আমরা যখন ওয়েট ট্রেনিং করছি তখন ম্যাক্সিমাম আমরা কাজ করবো মাসলের কোনো জয়েন্টসে না। ওকে, এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। গো আপ,
ইয়েস, যখন সে উঠাচ্ছে ওর পুরো জিনিসটাই ফোকাস হবে হচ্ছে ওর পিছনের গ্লুটস মাসলটাকে। যখন উঠালো কন্ট্রাক্ট হলো, ইয়েস গো 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 গো, ওকে দিস ইজ দ্য কন্ট্রাকশন বেসিক্যালি। আর উঠাচ্ছে, দিস ইজ দ্য স্ট্রেচিং, ইয়েস ওকে গো। কারণ যখন সে পিছন দিকে ই করছে তখন কিন্তু গ্লুটস মাসলটাকে দিয়েই ওয়েটটাকে সে কন্ট্রোল করছে, আবার ওইখান থেকেই সে এটাকে উঠাচ্ছে, ওয়েটটাকে উঠাচ্ছে। এতে পুরো ফোকাসটা হবে গ্লুটসে, গ্লুটস মাসল দিয়ে সে উঠাচ্ছে এবং নামাচ্ছে, উঠাচ্ছে এবং নামাচ্ছে। ওকে, এতে যে জিনিসটা হবে গ্লুটসের শেপটা জাস্ট সামনের দিকে বেড়ে যাবে। ওকে, এই এক্সারসাইজটা যারা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যদি গ্লুটসের আপনি যদি স্ট্রেংথ না থাকে তাহলে আপনি স্কোয়াড অথবা হেভি ওয়েট যেটা আমরা বলি যে মিলিটারি প্রেস এই ধরনের এক্সারসাইজ করতে পারবেন না, করলেও একটা সময় গিয়ে আপনার ইনজুরি হবে। আর বডির শেপের যে মেইন ব্যালেন্সটা থাকে কিন্তু আপনার গ্লুটস মাসলের উপরে। আপনার বডি যদি খুব ভালো শেপে হয় আর যদি গ্লুটস মাসল ডেভেলপ না হয় তাহলে দেখতে কিন্তু মোটেও আপনাকে ভালো দেখা যাবে না, প্লাস বডির যে অ্যালাইনমেন্টটা নষ্ট থাকবে এবং একটা সময় গিয়ে অবশ্যই আপনার লোয়ার ব্যাকে গিয়ে একটা পেইন আপনি অনুভব করবেন। প্রিয় দর্শক, বরবটি একটি অত্যন্ত পরিচিত সবজি। চলুন বরবটির গুণাবলী সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। ইয়ার্ড-লং বিন মানে বরবটি একটি পুষ্টি সমৃদ্ধ খাবার, এটি আমিষ সমৃদ্ধও বটে। দর্শক, যাদের মাছ মাংস কিনে খাওয়ার সামর্থ্য একটু কম তারা কিন্তু বরবটি থেকে তাদের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করতে পারেন। বরবটিতে আছে আরও ভিটামিন এ এবং সি, আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদানও। বরবটির যদি আরও কিছু গুণাগুণের কথা বলতে হয় তাহলে এতে আছে ফ্ল্যাভোনয়েড নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার কোষ বৃদ্ধি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ভিটামিন কে অস্টিওআর্থ্রাইটিস থেকে আমাদেরকে রক্ষা করে অস্থিসন্ধিকে সুরক্ষা দান করে। হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সিলিকন দরকার, বরবটিতে আছে সিলিকন। এবং ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে, বরবটির বিচিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আমরা জানি ভিটামিন সি আয়রন পরিশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বরবটিতে আছে ভিটামিন সি এবং আয়রনও আছে প্রচুর পরিমাণে। তাই আমরা কাঁচা অবস্থায় সালাদের সাথে দর্শক প্রচুর পরিমাণে বরবটি নিতে পারি। এর খাদ্য আঁশ বেশি থাকার কারণে এটি আমাদের হজম ক্রিয়ায় সহায়তা করে, ফলে আমাদের শরীরে বাড়তি যে চর্বি এবং খারাপ ক্ষতিকর কোলেস্টেরল সেটা এলডিএল সেটাকে জমতে বাধা সৃষ্টি করে, ফলে আমাদের হার্টের সুরক্ষা পায়। এছাড়া উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন তাদের এই উচ্চ রক্তচাপ কমাতে বরবটি সাহায্য করে। বরবটির যে একেবারে খারাপ দিক নেই দর্শক, সেটা বলা একেবারে ভুলই হবে। এর দুটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে যে ডায়াবেটিস যাদের আছে তাদের এই সবজিটি বারবার না খেয়ে পরিমিত পরিমাণে খেতে হবে, এবং যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি এবং গাউটের সমস্যা আছে তাদের এই সবজিটি পরিহার করাই ভালো। দর্শক, এবার থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। যাদের কানে সমস্যা আছে তারা তেল মিশ্রিত তুলা কানে দিয়ে গোসল করুন, এতে কানে পানি ঢোকার ভয় কমে যাবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে যা থাকছে, গর্ভপাত আসলে যে বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা পেয়ে থাকি, যেমন অনেকগুলো স্পন্টেনিয়াস গর্ভপাত হয়ে থাকে, যে কোনো কারণ ছাড়াই গর্ভপাত হয়ে গেল, সেটা যে কোনো গর্ভাবস্থার যে কোনো সময়ই হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।